নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আসলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্রপস মানে পাট নিয়ে আলোচনা করব। তার কাটার পর্যায়ে চলছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাট কাটা হয়ে গিয়েছে, কাটার কাজ চলছে এবং হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে। আজকে আমরা আলোচনা করব স্টুডিওতে পাট থেকে তন্তু নিষ্কাশনের উন্নত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি এবং সেই প্রকরণগুলিকে নিয়ে। আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার ঠিক পাশেই রয়েছেন শ্রী বরুণ কুমার ভট্টাচার্য, অতিরিক্ত কৃষি অধিকর্তা সার, নদিয়া জেলা থেকে এসছেন। এবং আমার ঠিক আরেক পাশে রয়েছেন ডক্টর পার্থ ঘোষ, যুগ্ম কৃষি অধিকর্তা, তৈলবীজ, নদিয়া জেলা থেকে। নমস্কার। আপনারা জানেন পাট ভীষণভাবে অর্থকরী একটি ফসল এবং ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পাট চাষের ক্ষেত্রে 1 নম্বর স্থান অধিকার করে রয়েছে এবং পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে রয়েছে। কাজেই পাট কতটা গুরুত্বপূর্ণ এ থেকে বুঝতে পারছি আমরা। আমি সরাসরি পার্থবাবু আপনার কাছে চলে যাব। ভালো মানের তন্তু পেতে কতদিন বয়সের পাট কাটা উচিত? দেখুন, আমাদের ক্ষেত্রে পাট একটা খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল। আমাদের গ্রাম বাংলার যে কৃষি অর্থনীতি তার অনেকটা নির্ভর করে থাকে এই পাট চাষের ওপরে। আজকে পাট থেকে একসময় শুধু দড়ি বা বস্তা তৈরি করা হতো, এখন কিন্তু পাট থেকে অনেক মূল্যবান জিনিস তৈরি করা হচ্ছে। যেমন আমরা শাড়ি থেকে শুরু করে দরজা জানলার পর্দা, চটি, জুতো বা ঘর সামান বা ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস কিন্তু এই পাট থেকে আমরা তৈরি করছি। পাটের চপ্পল দেখি, নানান রকম প্রচুর কিছু আমরা কিন্তু এখন পাট থেকে তৈরি করছি। কিন্তু এই পাট থেকে এইসব নতুন যে জিনিসগুলো আমরা তৈরি করছি, এর জন্য কিন্তু প্রয়োজন একটু ভালো গুণমানের তন্তু। আর এই ভালো গুণমানের তন্তু পেতে গেলে আমাদের প্রথম থেকেই যেমন লক্ষ্য রাখতে হবে, একদিকে যেমন আমরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করব, তার সাথে সাথে সঠিক সময় আমাকে পাটটা কাটতে হবে এবং সঠিক পদ্ধতিতে আমার পাট থেকে তন্তুটা নিষ্কাশন কিন্তু আমাকে করতে হবে। এখন আমাদের এখানে যেটা সমস্যা, আমাদের এখানে কৃষি অনেকটা প্রকৃতি নির্ভর। তাছাড়া বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য কৃষকরা কিন্তু সঠিক সময়ে পাটটা বুনতে পারেন না। তাছাড়া আরেকটা জিনিস দেখা যায়, সাধারণভাবে কৃষকরা পাট কেটে আমন ধানে চলে যান। সেক্ষেত্রে পাটের বয়স কতটা হলো তারা কিন্তু খুব একটা বিবেচনার মধ্যে আনেন না। পাট ধান চাষের সময় হয়ে গেলে পাটটা কেটে ওরা ধান চাষের সময় চলে যায়। কিন্তু দেখা যায় যে যদি পাট গাছের বয়স অল্প থাকে, সেক্ষেত্রে পাট গাছের যেমন আমার তন্তুর পরিমাণ সেটা কিন্তু একদিকে যেমন কম হবে এবং আমার তন্তুর যে পরিপূর্ণতা সেটাও কিন্তু আসে না। আবার পাট গাছের যদি বয়স বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হয় কি, ফলনটা আমরা বেশি পাবো কিন্তু তার গুণগত মানটা ভালো হয় না। কারণ পাট গাছের বয়স যত বেশি হবে, পাটের যে আমার গোড় ছাল সেটা কিন্তু দূর করা একটু মুশকিল হয়ে যায়। এই সব দিক দিয়ে বিচার করে আমরা দেখেছি মোটামুটিভাবে যখন পাট গাছের ফুল থেকে ফল ধরা শুরু হচ্ছে, এই অবস্থাটা কিন্তু খুব আইডিয়াল। এবং এটা যদি আমরা দিন হিসাবে বলি, সাধারণভাবে এটা জাতভেদে পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ একটা ভ্যারাইটির ক্ষেত্রে এক রকম। সাধারণভাবে 105 থেকে 120 দিন হচ্ছে আমার পাট কাটার জন্য আদর্শ। আচ্ছা, বেশ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর প্রযোজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠান এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে কিন্তু টেলিফোন নম্বর যাচ্ছে। ওই নম্বরে ফোন করে আজকের আলোচনার বিষয়ে আপনারা ফোন করতে পারেন এবং ফোন যখন করবেন তখন টেলিভিশনের সাউন্ড একদম মিউট করে দিয়ে ফোন করবেন, নাহলে ফোন কেটে যাবে। আমি বলবো আপনার কাছে আসবো। পাট কাটার কথা আমরা শুনলাম, কাটার একটা সময়সীমার কথা শুনলাম, তার সময় কোনটা হলে ভালো হয় সে কথা শুনলাম। পাট কাটার পরে কৃষক বন্ধুদের ঠিক কী করণীয়? দেখুন, আজকের আলোচনার বিষয় উন্নত তন্তু নিষ্কাশনের পদ্ধতি। তো সেই নিরিখে কৃষক ভাই পাট কাটছেন, কেটে তারপরে কিছু করণীয় রয়েছে জাগ দেওয়ার আগে। ফলে কৃষক যখন পাট কাটছেন, সেই পাট কাটা এবং জাগ দেওয়ার যে মাঝের যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়টা যত কম হবে তত কিন্তু তন্তুর গুণমান ভালো হবে। তো সাধারণত পাট কৃষক ভাইরা ধারালো কাস্তে বা হাঁসুয়া দিয়ে কেটে নিয়ে জমি থেকে কিন্তু ওই কাটা পাট কিন্তু 2-3 দিন ফেলে রাখতে হবে পাটের পাতাগুলোকে ঝরিয়ে নেওয়ার জন্য। এবং এই যে পাটের পাতাগুলো যে মাটিতে ঝরে যাবে, এই ঝরে যাওয়া পাটের পাতাগুলো মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে জৈব উপাদান যোগ করবে এবং এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তো এইগুলো করবার পর কিন্তু কৃষককে এই পাট কিন্তু জাগের জন্য আমাদের নিয়ে যেতে হবে। একটা জিনিস কৃষক ভাইরা যেটা করে থাকেন অনেক ক্ষেত্রেই, পাট কাটার পর পাটগুলোকে কিন্তু বিক্ষিপ্তভাবে জমিতে বা অনেক সময় জলাশয়ের পাড়ে বা অন্যান্য জায়গায় রাস্তার ধারে বিক্ষিপ্তভাবে তারা কিন্তু ফেলে রাখেন। এই ফেলে রাখলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আটিগুলোর বাইরের দিকের যে ছাল সেগুলো শক্ত এবং বিবর্ণ হয়ে যায়, এবং এই শক্ত এবং বিবর্ণ হয়ে যাওয়া ছাল থেকে কিন্তু পরবর্তীতে পাট পচাতে সময় লাগে এবং এখান থেকে উন্নত তন্তু পাওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। সেই জন্য এই মাঝের সময়টা খুব কম রেখে দ্রুত পাটগুলোকে কিন্তু আমার জলাশয়ে নিয়ে যেতে হবে, যেখানে আমরা পাটগুলোকে জাগ দেব। তবে বর্তমান বছরে এই মরশুমে আমরা অত্যন্ত সৌভাগ্যবান পশ্চিমবঙ্গের পাট চাষি ভাইরা, যে বৃষ্টির যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে এবং জলাশয়গুলো এবং রাস্তার ধারে নয়নজলিগুলো ভর্তি রয়েছে। তবে একটা আবার পাশাপাশি খেয়াল রাখা দরকার, এই অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় কিন্তু পাটের জমিতে জল জমে যাচ্ছে, ফলে এই জমা জলে কিন্তু পাটের অনেক ধরনের গোড়া পচা বা শিকড় পচা এই ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে। তো সেক্ষেত্রে কৃষক ভাইদের ওই জমিগুলো থেকে যদি সম্ভব হয় দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি জল বের করা সম্ভব না হয় তাহলে পাট কাটার পর কিন্তু পাতা ঝরানোর জন্য ওই পাটগুলোকে ওই জমা জলে রাখা যাবে না, সেক্ষেত্রে দ্রুত পার্শ্ববর্তী বা যেখানে জলাশয়ের সংস্থান রয়েছে সেই জায়গায় কিন্তু পাট জাগ দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। আচ্ছা, বেশ। বন্ধুরা, আপনারা শুনলেন যে বৃষ্টিপাতের কারণে অনেক ক্রপসের বা ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে, শাকসবজির ক্ষতি হচ্ছে। পাটের ক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু ভিন্ন। পাটের ক্ষেত্রে জল যেহেতু বেশি পরিমাণ দরকার পাট পচানোর ক্ষেত্রে, সেই পচানোর অবস্থায় যারা পৌঁছেছেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জল বেশি বা বৃষ্টিপাত বেশিটা একটা সহায়তা করছে। আমি সরাসরি আপনার কাছে আসব। এই যে জলাশয়ের প্রসঙ্গ বললেন বরুণবাবু, কি ধরনের জলাশয় হলে ভালো হয়? দেখুন, আমাদের এখানে কিন্তু ভালো মানের পাট কিন্তু প্রচুর চাষ করা হয়, কিন্তু একটা জায়গায় আমরা মার খেয়ে যাই, উপযুক্ত পাট পচানোর জলাশয় কিন্তু আমরা এখানে পাই না। অথচ দেখুন, আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ আছে ওখানে কিন্তু জলাশয় প্রচুর পরিমাণে থাকায় ওরা কিন্তু খুব ভালোভাবে পাটটা তৈরি করতে পারে। এখন পাটের জন্য আমরা কি ধরনের জল ব্যবহার করব? দেখুন, পাটের জন্য প্রথম যেটা দরকার, ধীরে বয়ে যাচ্ছে এরকম জল। আচ্ছা, মানে তীর তীর করে বওয়া, যেটাকে হালকা বয়ে যাচ্ছে এরকম যদি জলের একটা ফ্লো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। জলের গভীরতা বেশি থাকবে না, এবং সেটা জলাশয় হতে পারে, কোনো পুকুর হতে পারে, বিল বা নয়নজলি, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু দেখতে হবে যাতে জলটা যদি আমার ফ্লো করে অর্থাৎ বয়ে যায়, তাহলে কিন্তু গুণগত মানটা কিন্তু ভালো হবে। তবে স্রোত বেশি থাকলে কিন্তু আবার একটু সমস্যা যেটা হয়, পাট পচতে কিন্তু আমার বেশি সময় লেগে যায়। এখন পাটের জন্য সাধারণভাবে আমরা নয়নজুলি বা ছোট ছোট গর্ততে বেশি পচিয়ে থাকি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে 1 ভাগ পাটের জন্য আমাকে কিন্তু 20 ভাগ জল লাগবে। আচ্ছা, এটুকুনি জল কিন্তু আমার অবশ্যই আমাকে কিন্তু ব্যবহার করতে হবে। আর জলের যে কোয়ালিটি সেটা যদি ভালো যত হবে তত ভালো হবে। এখন আমাদের এখানে সমস্যা যেটা, যেহেতু জলাভূমি কম, কৃষকরা ভালো মানে এক্ষেত্রে কি পরিষ্কার জল একটা বড় ব্যাপার? হ্যাঁ, পরিষ্কার জলটা খুব ভালো ব্যাপার। আচ্ছা, এজন্য আমরা কি করব, নয়নজুলি বা ছোট ছোট ডোবা যেগুলো থাকবে সেখানে যদি গ্রীষ্মকালে আমরা যে তলার পাঁক মাটিটা বা আশেপাশে যে আগাছা সেটা যদি আমরা তুলে ফেলতে পারি, তাহলে বর্ষার যে আমরা জলটা পাবো ওটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা পরিষ্কার জল পাবো। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমি আবদ্ধ জলে পাটটা পচাচ্ছি সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 বারের বেশি ওই জলে কিন্তু আমার পাট পচানো উচিত হবে না। আমরা যদি বেশিবার পাট পচাই সেক্ষেত্রে যেটা সমস্যা হবে, আমার রংটা কিন্তু আমরা ভালো পাবো না। আচ্ছা, আমাদের মধ্যে আজকের এই আলোচনায় একজন দর্শক বন্ধু উপস্থিত রয়েছেন, শুনবো তিনি কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মদন মন্ডল, দত্তপুলিয়া থেকে, নদিয়া। হ্যাঁ মদন বাবু, বলুন আপনার প্রশ্নটা বলুন। প্রশ্ন করছি, আমার জমিতে 1 হাঁটু জল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি পাট কেটে দিয়েছি, কাঠ কেটে হাতা করে আমার জনেরা ওই হাতা অবস্থায় জাগ দিয়ে দিয়েছে। এখন ভালো পাতা পড়েনি, বললো 1 সপ্তাহ পরে কচুরি পানা দিয়ে ঢেকে দিতে। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটা কি, আপনি জানতে চাইছেন কি? এই অবস্থায় জাগটা কি সঠিকভাবে হবে? আচ্ছা, জাগ দেওয়ার সঠিক পদ্ধতি আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয়ে আলোচনায় আসছিলাম। অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। হ্যাঁ, আমি সরাসরি আপনার কাছে চলে যাব বরুণবাবু। যে জাগ দেওয়া, এইটা কিন্তু পাটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন জলাশয়ে আছে, জাগের নিয়ে প্রশ্নও এলো। আপনি যদি বলেন জাগ দেওয়ার পদ্ধতিগুলো ঠিক কী নিলে কৃষক বন্ধুরা উপকৃত হবেন? ঠিক, খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই মুহূর্তে।
কৃষক বন্ধু যে প্রশ্ন করলেন, যে বন্ধু প্রশ্ন করলেন, একদম মদনবাবুকে উত্তরে বলি যে দেখুন, পাট কাটার পর আমরা যে জাগ দিচ্ছি বা উন্নত প্রথায় যে পচাচ্ছি, এই দুটো পদ্ধতির ওপরই কিন্তু নির্ভর করছে আমরা ভালো গুণমানের তন্তু পাবো কিনা। তো মাঠ থেকে পাট কাটার পর কিন্তু সেই কাটা পাট কিন্তু আমাদের দ্রুত কিন্তু আমাদের জলাশয়ে নিয়ে যেতে হবে। এখন বর্তমান বছরে যেহেতু জলের বৃষ্টিপাতের প্রাচুর্যতার জন্য অনেক ক্ষেত্রেই পাটের জমিতেই জল জমে গেছে, ফলে কৃষক বন্ধুরা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই খুব কাছে বা এমনও ঘটনা যে ওই জমিতেই কিন্তু তারা পাট পচানোর সুযোগ পেয়ে যাচ্ছে। আর উনি যেটা বললেন কচুরিপানার কথাই প্রসঙ্গে আলোচনা আমরা আসবো ধীরে ধীরে, অর্থাৎ ওই কচুরিপানা দেওয়া যেতে পারে, শুকনো কচুরিপানা দিয়ে চাপা দেওয়া যেতে পারে, কিন্তু কখনো এই প্রসঙ্গে আসবো আমরা আলোচনা, যে আমরা স্ক্রিনে অনেক সময় দেখতে পাচ্ছি যে ছবিগুলো আপনাদের স্ক্রিনে যাচ্ছে, যে অনেক ক্ষেত্রেই আমরা অজ্ঞতার কারণে বহু জায়গায় এই ধরনের হচ্ছে যে কলা গাছ মাটি চাপা দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পাটের মানে যে গুণমান বা পাটের যে কালার, এগুলোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। তো আমাদেরকে কিন্তু পাট কাটার পর জাগ দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। পাটগুলোকে কিন্তু আমাদের এক জায়গায় করে আমাদের ছোট ছোট আটিতে তো বেঁধে নিতে হবে, এবং আটিগুলো এমনভাবে করতে হবে যেন আটির গোড়াগুলো হাতের মুঠোয় চলে আসে। খুব বড় অনেক সংখ্যক পাট দিয়ে কিন্তু আমরা আটিগুলো তৈরি করব না, এবং এই আটিগুলোকে যেন হাতের মুঠোয় চলে আসে, এবং এইগুলোকে জলাশয়ে নিয়ে গিয়ে প্রথম স্তরে আমরা যেভাবে আমরা পাটের আটিগুলোকে তৈরি করব, অর্থাৎ ডগাগুলো একই দিকে রেখে যে আটিটা আমরা প্রথম স্তরে সাজাবো, দ্বিতীয় স্তরে কিন্তু আমরা ঠিক উল্টো, অর্থাৎ প্রথম স্তরের ডগার দিকে দ্বিতীয় স্তরের গোড়াগুলো কিন্তু আমরা সাজিয়ে দেব পরপর। এবং এই সাজানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন কখনোই কিন্তু পাটের যে আটিগুলো সেগুলো যেন ভেসে না থাকে, অর্থাৎ জলের উপরিতল থেকে অন্তত 6 থেকে 7 ইঞ্চি নিচে থাকে। আবার এমনভাবে যেন না হয় যেন আমাদের জাগের যে নিচের দিকটা সেটা যেন পাঁক মাটির সংস্পর্শে চলে না আসে, এরকমভাবে যদি করি। আর আরেকটি বিষয় কৃষক বন্ধুদের বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটি এই পাটের আটির ভেতরে আমরা যদি 2-1টি করে শন বা ধঞ্চে এই ধরনের শিম্বিগোত্রীয় ফসলের আমরা যদি ডগা এগুলো ঢুকিয়ে দিতে পারি, গাছগুলোকে আমরা ওই আটির ভেতরে দিয়ে দিতে পারি, তাহলে এগুলো যেহেতু মানে খুবই নাইট্রোজেন সমৃদ্ধ উদ্ভিদ, ফলে পচনের জন্য প্রয়োজনীয় যে আমাদের জীবাণুগুলো তারা এখান থেকে রসদ পাবে, এবং পাটটা কিন্তু দ্রুত পচবে, এবং পাট যত দ্রুত আমরা পচন ক্রিয়া সম্পন্ন করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের পাটের তন্তুর যে গুণমান সেটা আমরা অনেকটা ভালো পাবো। আচ্ছা, জাগ দেওয়ার ক্ষেত্রে পাকালো মাটি বা কলা গাছের প্রসঙ্গ চলেই এলো, আমি আপনার কাছে পার্থবাবু আসবো। এইগুলো দিয়ে যদি জাগ দেওয়া হয় তাহলে পাটের গুণগত মানের বা তন্তুর মানের কি তারতম্য ঘটে? দেখুন, পাটটা আমরা কীভাবে জাগ দিচ্ছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরুণবাবু যেভাবে বললেন, পাটটা জাগ দেওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাটটাকে আমার জলের নিচে ডুবিয়ে রাখতে হবে। যদি আমি জলের নিচে সঠিকভাবে ডোবাতে না পারি, আমার কিন্তু ওপরের পাটটা পচবে না, এখন চুবিয়ে রাখতে হবে। এখন এইখানে কিন্তু কৃষকরা যেটা করে থাকেন খুব সহজলভ্য হিসাবে, যেখানে পচাচ্ছেন তার নিচের মাটি দেন বা মাটির বড় বড় ঢেলা দিয়ে দিচ্ছেন, অথবা কলা গাছ। এইগুলো ব্যবহার করলে যেটা হয়, বিশেষত কলা গাছের ক্ষেত্রে, কলা গাছ কী হয়, খুব দ্রুত পচে যায় জলে, এবং পচার পরে ওর থেকে আম্লিক জাতীয় কিছু পদার্থ নিঃসৃত হয়। এইগুলো কি করে না, পাটের রস যে তন্তু সেটাকে কালো করে দেয়। একইভাবে যে আমার পাঁক মাটির মধ্যে কিছু পদার্থ থাকে রাসায়নিক, সেগুলো কিন্তু পাটটাকে আমার কালো করে দেয়। আজকে আমাদের ভালো তন্তু যেখানে দরকার, সেখানে যদি আমরা তন্তুটাকে প্রথমেই কালো করে ফেলি, তাহলে কিন্তু আমরা গ্রেডটাকে বাড়াতে পারবো না, মানে বাজার দর সেক্ষেত্রে কিন্তু পাবো না আমরা। এক্ষেত্রে কি করণীয়, আমাদের কিন্তু কলা গাছ বা কাদামাটি ব্যবহার করা যাবে না। যদি কী ব্যবহার করতে হবে না, জাগ দেওয়ার পরেই প্রথমে কচুরিপানা বা অন্যান্য যে জলজ পাতাপাত্রা আছে সেগুলো দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে, অথবা পলিথিন দিতে পারি। ওজন হিসাবে কি করতে পারি আমরা, ইট, কংক্রিট, যদি গাছের গুঁড়ি দিতে হয় সেক্ষেত্রে আমরা তাল গাছের গুঁড়ি দিতে পারি, বা নারকেল গাছের গুঁড়ি দিয়ে ওটাকে আমরা চাপিয়ে রাখতে পারি। এটাতে কিন্তু সমস্যাটা কম হবে। এছাড়াও দেখা যায় কলা গাছ যেহেতু খুব দ্রুত পচে যায়, এটা কিন্তু আমরা একটা পরিবেশেরও কিন্তু অনেকটা ক্ষতি করে থাকে। আরেকটা কি, এই জলটাও কিন্তু পরবর্তীকালে আমার মাছের যেমন ক্ষতি হবে, আমার পরিবেশের যেহেতু ক্ষতি হবে, সেজন্য কৃষক বন্ধুদের আমরা বারবার অনুরোধ করব, আপনারা এইটা ব্যবহার করবেন না। কিন্তু বর্তমানে কৃষকরা একটা ভালো পদ্ধতি শুরু করেছেন। কি করছেন না, পাট গাছের যে আমরা যে জাঁক দিচ্ছি, জাঁকের ওপরে যদি কাদামাটি ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে পলিথিনের বস্তার মধ্যে আমরা বললো মাটিটা ভরে সেটাকে গিট বেঁধে চাপা দিয়ে দিন। আচ্ছা, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে
কৃষকরা বর্তমানে যেটা করছেন, পলিথিনের প্যাকেটের মধ্যে জল ভরে চাপা দিয়ে দিচ্ছে। একটু সোশ্যাল বা সামাজিক সমস্যা থাকলেও এটা কিন্তু অনেক সহজলভ্য, এবং এতে লেবার খরচে যেমন খরচ কম, আমার পাটের গুণগত মানটাও কিন্তু খুব ভালো হবে। বেশ বেশ। মদনবাবু যে দর্শক বন্ধু এই প্রশ্নটি করেছিলেন, তিনি নিশ্চয়ই এতক্ষণে এই উত্তর বিস্তারিতভাবে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে পেয়ে গিয়েছেন, এবং এই কারণেই আমাদের এই অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য বাংলার মাটি বাংলার কৃষি। আমি আরেকজন দর্শক বন্ধু এই অনুষ্ঠানে রয়েছেন, কৃষ্ণ দাস। আপনি টেলিফোনে রয়েছেন, আপনার প্রশ্নটা আমরা জানতে চাই এবং বিশেষজ্ঞ আপনাদের উত্তর দেবে। আপনি যদি আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন, নাহলে লাইনটা কেটে যাবে, আমরা শুনতে পাবো না ভালো করে। হ্যাঁ স্যার, আমি বর্ধমানের পূর্বস্থলীতে একজন চাষি বলছি, কৃষ্ণ দাস। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন। বলছি স্যার, আপনাদের তো এখন পাট চাষ, পাট কাটা চলছে, এখন লেবারের প্রচন্ড সংকট। পাট এখন আমাদের পাট কাটাতে অনেক লেবার পড়ে যাচ্ছে। এখন বিজ্ঞান পদ্ধতিতে যদি পাট কেটে কোনো মেশিনের দ্বারা জমিতেই কেটে যদি পচানোর ব্যবস্থা হয়, সেই সম্বন্ধে আপনারা যদি একটু বলেন বিশেষজ্ঞরা, তাহলে আমাদের খুব উপকৃত হই চাষিরা। আচ্ছা, পচানোর আধুনিক পদ্ধতি সম্পর্কে আপনি জানতে চাইছেন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য, আমরা অবশ্যই এই আলোচনা তুলব। আচ্ছা, আমি বরুণবাবু আপনার কাছে সরাসরি আসবো। পাট পচানোর আধুনিক পদ্ধতি, একদম যে প্রশ্নটি এলো আপনার কাছে চলে যাব। দেখুন, এই পাটের তন্তুর গুণমান বৃদ্ধি এবং এই লক্ষ্যে কিন্তু আমাদের কেন্দ্রীয় যে আমাদের ভারতীয় কৃষি অনুষদের অধীন যে কেন্দ্রীয় পাট গবেষণাগার, যেটা ক্রাইজ্যাপ ব্যারাকপুর এবং কলকাতার নিটজ্যাপ, এই দুটি সংস্থা কিন্তু প্রায়শই বিভিন্ন ধরনের গবেষণার কাজ করছেন, এবং অতি সম্প্রতি তাদের আবিষ্কৃত দুটি বস্তু কিন্তু কৃষক ভাইরা এই পাট পচানোর ক্ষেত্রে কিন্তু সফলতার সঙ্গে ব্যবহার করে ফলও পাচ্ছেন। ক্রাইজ্যাপের ক্ষেত্রে ক্রাইজ্যাপ সোনা, অর্থাৎ ব্যাসিলাস গোত্রীয় এক ধরনের ব্যাকটেরিয়ার 3টি প্রজাতি থেকে উদ্ভূত একটি পাউডার, এবং নির্জ্যাপ্টের নিমফেট সাথী এই ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহৃত হয়। এই দুটি পাউডার কিন্তু এই কৃষক ভাইরা পাট পচানোর ক্ষেত্রে, অর্থাৎ সময়টি কমানো, পাট পচানোর সময় কমানো এবং এই পাটের উন্নত তন্তু তৈরি করার ক্ষেত্রে এইটা কিন্তু সফলতার সঙ্গে ব্যবহার হচ্ছে। কৃষক ভাইদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন জলাশয়ে পাট জাগ দিচ্ছেন তখন ওই প্রতিটি স্তরে এই যে পাউডারের কথা বললাম, অর্থাৎ এই ক্রাইজ্যাপ সোনা বা নিমফেট সাথী, এগুলোকে এমনভাবে ছড়াতে হবে যাতে গোড়ার দিকে যেখানে একটুখানি ছালগুলো একটু পুরু, সেই জায়গায় একটু তুলনামূলকভাবে বেশি পরিমাণ এই পাউডার, এবং ডগার দিকে একটু কম পরিমাণ পাউডার, এই হারে ছড়িয়ে প্রতিটি স্তরেই ওই যে 3টি স্তরের কথা আমরা বললাম, একটির উপর একটি, এই 3টি স্তরেই কিন্তু আমরা যদি এই পাউডারগুলোকে ব্যবহার করি, তাহলে এই পাউডারের ভেতরে থাকা যে ব্যাকটেরিয়ার জীবাণু, তারা পচন ক্রিয়াকে অতি দ্রুত সম্পন্ন করবে, এবং এতে কিন্তু পাটের গুণমান অনেক উন্নত হবে। আমরা দেখেছি 1 বিঘে জমির পাট যে আমরা পচাই, সেই 1 বিঘে জমির পাট পচানোর জন্য যে জলাশয়ে আমরা এইগুলো জাগ দিই, সেক্ষেত্রে আনুমানিক 3 থেকে 4 কিলো এই ধরনের এই ক্রাইজ্যাপ সোনা পাউডার এবং 2 থেকে 3 কিলো আমরা নিমফেট সাথী, যেগুলো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহার হয়, এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে পাটের পচন ক্রিয়াটা খুব দ্রুত হবে এবং তন্তুর গুণমান বাড়বে। একটা জিনিস পরীক্ষিত, যে প্রথমবার জাগ দেওয়ার ক্ষেত্রে যদি আমি এই 3-4 কিলো এই ধরনের পাউডার ব্যবহার করি, তাহলে ওই একই জলাশয়ে দ্বিতীয়বার যদি আমরা পাট জাগ দিই, তাহলে অর্ধেক পরিমাণ এই পাউডারে কাজ চলে যাবে, এবং তৃতীয়বারের ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে যে সেক্ষেত্রে কোনো এই ধরনের পাউডার ব্যবহার করা প্রয়োজনই হবে না। অর্থাৎ এই যে মাইক্রোবিয়াল যে অ্যাক্টিভিটিটা, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়ার জীবাণুর সংখ্যা পরবর্তীতে বেড়ে যাবে, এবং এই বেড়ে যাওয়া ব্যাকটেরিয়ার জীবাণু কিন্তু পচন ক্রিয়াকে দ্রুত সম্পন্ন করবে। তবে এই ধরনের নতুন নতুন পদ্ধতি কিন্তু আবিষ্কৃত হচ্ছে। কৃষক ভাইদের এই পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করার জন্য পরামর্শ সবসময় থাকে। আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরের অফিসগুলোতেও যোগাযোগ করতে পারেন, নিশ্চয়ই আপনারা সুপরামর্শ পাবেন। এই যে আপনি যেটা বললেন যে ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে এই যে ক্রাইজ্যাপ সোনা এর মাধ্যমে যে পদ্ধতিতে আমরা মানে উন্নত মানের আঁশ বা তন্তু পেতে পারি, তাই তো? একদম একদম। পার্থবাবু যদি এই প্রসঙ্গে আরেকটু বলেন। আচ্ছা, এই পদ্ধতির সুবিধাটা কি?
দেখুন এইটা ব্যবহার করার প্রধান যেটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি জৈব পদ্ধতিতে তৈরি, এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক মেশানো থাকে না, ফলে কি হচ্ছে আমাদের পরিবেশের পক্ষে খুব ভালো, অর্থাৎ এটা কিন্তু অনেকটা আমার পরিবেশ বান্ধব। আচ্ছা, এখানে সুবিধাটা যেটা হচ্ছে, আমাকে কিন্তু খুব অল্প সময়ে পাটটা আমার পচে যায়। পাটের ফলনের কথা যদি চিন্তা আমরা করি, 8 থেকে 10% বা 10 ভাগ ফলন কিন্তু আমার এখানে বেশি হয়ে থাকে, অর্থাৎ আমার সময় কম লাগছে, পাটের ফলন বেড়ে যাচ্ছে। মেন যেটা সুবিধা এই পদ্ধতিতে কিন্তু আমার যে গোড়ছাল, একটা আমার পাটের যে মেন সমস্যা, এই গোড়ছাল কিন্তু প্রায় হয় না, বা হলেও কিন্তু খুব কম হয়। এর ফলে কি হচ্ছে, তাছাড়া আরেকটা কি সুবিধা পাওয়া যায়, আমার রংটা খুব ভালো হয়। রংটা যেহেতু ভালো হচ্ছে, আমার পরবর্তীকালে আমার যে গ্রেড, মানে যখন বিক্রি করতে যাব তখন কিন্তু 2 থেকে 3 ধাপ গ্রেড কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, এই গোড়ছালের কথা এলো, গোড়ছাল উন্নত করার পদ্ধতি যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের হাতে একদম সময় কমে এসছে, একটু যদি বলেন। দেখুন, কিছু প্রচলিত পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে এই যে পার্থবাবু যেটা বললেন, যে পচন ক্রিয়ার পদ্ধতি সঠিকভাবে না ফলো করার ফলে অনেক ক্ষেত্রে গোড়ছাল থেকে যায়, বা কালারটাও অনেক সময় আমরা কাঙ্ক্ষিত কালার পাই না। তো সেক্ষেত্রে কৃষক ভাইরা পাট পচিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে জলে ধোয়ার পরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যাতে কিনা এই গোড়ছালটা কম হয় এবং কাঙ্ক্ষিত কালার তারা পেতে পারেন, অর্থাৎ যে কালো কালার আসে সেটা অনেকটাই মুক্ত করা সম্ভব। সেক্ষেত্রে ডিএপি এবং যে ঝোলা গুড়, এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। 10 লিটার জলে 2 কিলো ডিএপি এবং 2 কিলো ঝোলা গুড়ের মিশ্রণ তৈরি করে সেখান থেকে 1 লিটার মতন আমরা এই নির্যাসটা নিয়ে তার সঙ্গে যদি আমরা আরও একটু জলটা বাড়িয়ে নিই, 9 লিটার জল, এই ধরনের মিশ্রণ যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে এই দেখা যাচ্ছে 30 কিলো পাটের যে আমরা একটা লেয়ার, তারপরে 30 কিলো, তারপরে 30 কিলো, এই রকম আমরা লেয়ারে লেয়ারে সাজিয়ে যদি এই মিশ্রণ ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গোড়ার দিকের যে ছালগুলো, অর্থাৎ এই যে গোড় ছাল এবং যে কালারটা, অনেক সময় যে জলাশয়গুলোতে আমরা পাট পচাই একেবারে অবৈজ্ঞানিকভাবে, সেখানে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের একটা সাধারণ পদ্ধতিতে কিন্তু আমরা সেই কালারটা উন্নত করতে পারি। শুধু দরকার একটু কৃষক ভাইদের একটু এ বিষয়ে একটু এই পদ্ধতিগুলো সঠিকভাবে প্রয়োগ করা। আচ্ছা, তন্তু নিষ্কাশনের কোনো যান্ত্রিক পদ্ধতি আছে কিনা পার্থবাবু, আপনাকে জানতে চাইব, কিন্তু হাতে খুব সময় কম। একজন দর্শক বন্ধু রয়েছে, একটা প্রশ্ন একটু নিয়ে নেব। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। তাতে বলুন, আপনার প্রশ্নটা সংক্ষেপে বলুন। স্যার, ভাষা জলের পাটের যে কালার হচ্ছে, কিন্তু আমাদের বাঁধা জলে সেই কালারটা হচ্ছে না। আচ্ছা, ভাষা জলে যে কালার হচ্ছে, বাঁধা জলে সেই কালার হচ্ছে না। হ্যাঁ, আপনি শুনতে থাকুন পার্থবাবু। আচ্ছা, কৃষ্ণবাবু যে প্রশ্নটা বলেছিলেন, আজকে লেবার সংকটের জন্য বর্তমানে কিন্তু কিছু যন্ত্রচালিত, অর্থাৎ বৈদ্যুতিক চালিত, কিছু হস্তচালিত, কিছু কিন্তু আমার পাট থেকে ছাল ছাড়ানোর যন্ত্র বা রিবোনার বের হয়েছে। এখানে কি হচ্ছে, আমার পাট কাটার সাথে সাথে পুরো আমার আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এবং পচানোর সময় কি গোটা গাছের পরিবর্তে এক্ষেত্রে কিন্তু আমরা আঁশটাকে শুধু পচাবো। কি করতে হবে, আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা বাঁশের মধ্যে রিং বা বলয় করে সেটাকে পরবর্তীকালে কোনো জলাশয় বা আমার কোনো চৌবাচ্চার মধ্যে ওটাকে চুবিয়ে পচাতে হবে। এবং এখানে যেটা সুবিধা হবে, খুব অল্প সময় পচাতে পারবো আমরা, এবং পুরো পচনটা কিন্তু তাড়াতাড়ি হবে। কিন্তু সমস্যা একটাই, এখনও কিন্তু এই যান্ত্রিকীকরণ বা রিবোনার যন্ত্রগুলো কৃষকের কাছে কিন্তু ততটা প্রচলিত হয়নি বা অতটা সহজলভ্য হয়নি। যে কৃষক উৎসাহী হবে, আমাদের কৃষি দপ্তরের সাথে যদি যোগাযোগ করেন, সেখানে কিন্তু সহায়তা পাবেন। আরেকটা কৃষক বন্ধু যে প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা যদি আমরা প্রথমে আলোচনা করেছি, দেখুন পাট পচানোর ক্ষেত্রে জলটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছাড়া জল, অর্থাৎ ধীরে ধীরে বয়ে যাচ্ছে, এখানে যে সুবিধাটা হচ্ছে, আর বধা জল হলে তার কালারটা খারাপ হয়ে যাবে, স্থির জলে সেটা হবে না। কারণ সেখানে যেটা সমস্যা হচ্ছে, আমার জলটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, একটা আবদ্ধ জলে আমার পাঁক মাটি ব্যবহার করছি, কলা গাছ ব্যবহার করছি, আমার কিন্তু কালারটাকে নষ্ট করে দিচ্ছি। বয়ে গেলে যেটা, সেই সমস্যাটা আমার থাকবে না। যেখানে জলাশয়ের সমস্যা ঠিক রয়েছে, আমি একদম শেষে, আমরা আলোচনার প্রায় এসেছি, সেই জলাশয়ের সমস্যা যেখানে আছে, সেখানে কৃষক বন্ধুরা কি করবেন? দেখুন, এইটা একটা, এই বছরে আমাদের বৃষ্টির প্রতুলতা রয়েছে, অর্থাৎ বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি বলে হয়তো কৃষক ভাইদের সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই কাঠ কেটে পাট পচানোর সময় এটা একটা বড় সমস্যা পাটের এলাকায়, যে কৃষক ভাইরা পাট পচানোর জন্য প্রয়োজনীয় যে জলাশয়গুলোতে জল পান না। অনেক ক্ষেত্রে পাম্প চালিয়ে সেই জলাশয় ভরেও কৃষক ভাইদের অনেক বছরে কিন্তু এই ধরনের কাজ করতে দেখা যায়, যেটা চাষের খরচ বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে যদি কৃষক ভাইরা নিজের জমিতেই কোনো একটি নিচু অবস্থানে যদি একটু নিজেরা গর্ত কেটে নিতে পারেন, 1 বিঘা জমির জন্য যে পরিমাণ পাট পচানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে 40 ফিট দৈর্ঘ্য,
30 ফিট চওড়া এবং 4 ফিট গভীরতার এই ধরনের আয়তাকার যদি একটি গর্ত তারা নিজেরাই তৈরি করে নিতে পারেন, বা যদি গোলাকার গর্ত হয় তাহলে 25 থেকে 30 ফিট ব্যাসার্ধের এই ধরনের একটি গোলাকার গর্ত যদি করে নিয়ে সেখানে একটু ত্রিপল বা পলিথিন শীট বেছিয়ে দিয়ে আমরা যদি স্তরে স্তরে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা ওই নিমফেট সাথী এবং ক্রাইজাপসোনা পাউডার যদি ব্যবহার করি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলেই কৃষক বন্ধুরা উপকৃত হবেন। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন পাট কাটা থেকে পাটে জাগ দেওয়া, পচানো এবং ভালো মানের আঁশ বা তন্তু সেখান থেকে কি করে নিষ্কাশন করা যায়। আপনারা দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।